Assalamu alaikum. Welcome to my channel Update Academy. আজকে আমরা আলোচনা করব এসএসসি গ্রামার পার্টের ওয়ার্ড অ্যান্ড ফ্রেজেস নিয়ে। এই আইটেমটা তোমাদের সবার কাছে খুবই সহজ। এই সহজটাকে আরো সহজ করে তোলার জন্য আজকে আমার এই আয়োজন। যেহেতু আইটেমটা অনেক সহজ, অনেক স্টুডেন্ট পাস পাওয়ার যোগ্যতা রাখে, কিন্তু সামান্য ভুলের কারণে অনেকে পাস পায়। যেন তোমাদের পাসের মধ্যে পাস পাও, পাস কোনোভাবেই যেন মিস না যায়, এজন্য খুব সহজভাবে সহজ টেকনিকে ক্লাসটা সাজানো। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজের সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা সহজেই পাস হয়ে যাবে। তো চলো আর সময় নষ্ট না করে আমাদের শুরু করি। প্রথমে দেখো আমাদের দেয়া আছে বি বর্ড। আচ্ছা, আমি শুরুতে বলে রাখি যে তোমাদের ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজের ক্ষেত্রে তোমাদের বক্সে প্রথমে দেয়া থাকে ওয়ার্ড অ্যান্ড ফ্রেজগুলো, এবং এগুলো তোমাদের সেন্টেন্সের মধ্যে যে ফাঁকা জায়গাগুলো আছে এগুলোতে পূরণ করতে হবে। এই ফাঁকা জায়গাগুলো ফিল আপ করতে হবে। এর জন্য তোমাদের কাজ হচ্ছে প্রথমে ওয়ার্ড অ্যান্ড ফ্রেজের মানেটা যদি তোমরা জানতে পারো, ওয়ার্ড অ্যান্ড ফ্রেজের যে অর্থটা আছে, অর্থটা জাস্ট শুধু যদি মনে রাখতে পারো, তাহলেই তোমাদের ফাঁকা স্থানে পূরণ করা খুব সহজ হবে। এই জন্য জাস্ট যে শব্দগুলো এখানে আমি সাজিয়েছি, এই শব্দগুলোর অর্থ যদি তোমরা মনে রাখতে পারো, তাহলেই তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। তো প্রথমে আমরা দিয়েছি বিবর্ন। এটা তোমরা সবাই জানো। কোথাও কারো যদি জন্ম হয়, এখানে লেখা আছে যখন কোনো ব্যক্তি বা জন্তু তাদের মায়ের দেহ থেকে বা ডিম থেকে জন্মগ্রহণ করে, তখন বিবর্ন ব্যবহৃত হয়। সহজভাবে আমরা বলতে পারি কারো যদি জন্মগ্রহণ করা বোঝায়, সেক্ষেত্রে আমরা বিবর্ন ব্যবহার করব। একটা উদাহরণের মাধ্যমে দেখতে পাচ্ছি, মাই ফাদার ইন 1952, মাই ফাদার ড্যাশ ইন 1952। তাহলে আমরা সহজেই বুঝতে পারতেছি এখানে হবে ওয়াজ বর্ন, এখানে হবে ওয়াজ বর্ন। এরপর আমরা দেখতে পাচ্ছি পরের ওয়ার্ডটি হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাভ গট টু, হ্যাজ গট টু, হ্যাড টু। এগুলো আমরা কখন ব্যবহার করব? কোনো একটা কাজ করার বাধ্যবাধকতা বোঝাবে, মানে কাজটা তোমাকে করতেই হবে, এরকম কোনো কিছু যদি বাধ্যবাধকতা বোঝায়, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো? হ্যাভ টু অথবা হ্যাজ টু। একটা উদাহরণের মাধ্যমে খুব সহজে আমরা বলতে পারি, আই হ্যাভ টু গো অর আই হ্যাভ গট টু গো। যখন আমাকে বাইরে যেতেই হবে, একটা কোনোটা কাজ করার বাধ্যবাধকতা বোঝাতে হলে আমাদের হ্যাভ টু অথবা হ্যাজ টু ব্যবহার করবো। আর একটা উদাহরণ দেওয়া আছে, হি হ্যাড টু ওয়ার্ক হার্ড। তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছিল। এটা অতীতের। হ্যাড টু আবার ব্যবহার করবো অতীতের, মানে অতীতে তাকে করতে হয়েছিল, বাধ্যবাধকতা বোঝাচ্ছে অতীতের। আর বর্তমান বাধ্যবাধকতা তোমাকে করতেই হবে এরকম বোঝালে হ্যাভ টু অথবা হ্যাজ টু। যদি ভার্বের যদি আমাদের সাবজেক্টটি প্লুরাল হয় তাহলে হ্যাভ টু হবে, এবং সাবজেক্টটি যদি সিঙ্গুলার হয় তাহলে আমাদের হ্যাজ টু হবে। এরপরের যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে ওল্ড রেজাল্ট। এটা একদম সহজ। দুটি কাজের মধ্যে একটি পছন্দ করাতে ওল্ড রেদার ব্যবহার করবো। আমার দুইটা অপশন আছে, তার মধ্যে একটা বেছে নেওয়ার ক্ষেত্রে ওল্ড রেদার ব্যবহার করবো। একটা উদাহরণ দেওয়া আছে, আই উড রেদার স্ট্রেফ দ্যান বেক। মানে আমি উপোস থাকবো তবু ভিক্ষা করব। মানে তার অপশন দুইটা, একটা উপোস থাকা আর একটা হচ্ছে ভিক্ষা করা। সে বেছে নিয়েছে আমি উপোস থাকবো, না খেয়ে থাকবো, তবু ভিক্ষা করবো না। তবে উল্ড রেদার বোঝার ক্ষেত্রে একটা সহজ উপায় হচ্ছে, এই সেন্টেন্সটা কোথাও না কোথাও অবশ্যই কি থাকবে? এই দ্যান শব্দটা থাকবে। আর আমাদের তো এই জায়গাটুকু ফাঁকায় দেওয়া থাকবে, এই জায়গাটুকু আমাদের পূরণ করতে হবে। তাহলে আই স্ট্রেপ দ্যান বেক, তাহলে আমাদের এখানে বসাতে হবে উল্ড রেদার। উল্ড রেদার আমরা কখন ব্যবহার করবো? দুটি কাজের মধ্যে পছন্দ করার ক্ষেত্রে। আমার দুইটা অপশন থাকবে, তার মধ্যে একটা ক্ষেত্রে উল্ড রেদার ব্যবহার করব, এবং এই সেন্টেন্সটিতে অবশ্যই দ্যান শব্দটা থাকবে। হ্যাড বেটার, হ্যাড বেটার আমরা কখন ব্যবহার করবো? হ্যাড বেটার আমরা ব্যবহার করবো, হ্যাড বেটার ব্যবহার করবো, হ্যাড বেটার ইজ ইউজ টু গিভ অ্যাডভাইস। উপদেশ দিতে হ্যাড বেটার ব্যবহৃত হয়। আমরা যদি কাউকে উপদেশ দেই বা তোমার জন্য এই কাজটি করা এখন ভালো হবে, এরকম কোনো কিছু বোঝাতে চাইলে
হ্যাড বেটার ব্যবহার করা হয়। একটা উদাহরণ দেওয়া আছে, ইট ইজ রেইনিং, ইউ তারপর ড্যাশ ড্যাশ ক্যারি অ্যান আমব্রেলা। ইট ইজ রেইনিং মানে এখন বৃষ্টি হইতেছে, ইউ ক্যারি অ্যান আমব্রেলা। হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার ক্যারি অ্যান আমব্রেলা, তোমার একটা ছাতা নিয়ে যাওয়া ভালো হবে, এটা আমি তাকে উপদেশ দিলাম, বা তোমার এই কাজটি করা এখন ভালো হবে, এরকম কোনো অর্থ বোঝালে আমরা কখন ইউজ করবো হ্যাড বেটার। এবার লেট অ্যালোন, লেট অ্যালোন অর্থ হচ্ছে চিন্তা করাই যায় না, এর অর্থ হচ্ছে দূরের কথা, এর অর্থ হলো দূরের কথা বা চিন্তা করাই যায় না। যেমন আমরা একটা যদি উদাহরণের সাহায্যে দেখতে চাই, ইউ ক্যান নট গেট ডি গ্রেড লেট অ্যালোন এ গ্রেড, মানে তুমি ডি গ্রেডই পাবা না, লেট অ্যালোন চিন্তা করাই যায় না এ গ্রেড পাবা। তাহলে আমরা এখানে কোন অর্থে ব্যবহার করবো লেট অ্যালোন? লেট অ্যালোন ব্যবহার করা হয় কোনো কিছু চিন্তা করা যায় না বা ভাবা যায় না এরকম অর্থে। আর একটা উদাহরণ দেওয়া আছে, হি ক্যান নট সুইম এ কিলোমিটার, সে 1 কিলোমিটার সাঁতার কাটতে পারে না। তাহলে ফাঁকা যায় কি হবে? লেট অ্যালোন 10 কিলোমিটার, চিন্তা করাই যায় না যে সে 10 কিলোমিটার সাঁতার কাটবে। তাহলে আমরা লেট অ্যালোন ব্যবহার করব যখন কোনো কিছু ভাবা যায় না বা চিন্তা করা যায় না এরূপ ক্ষেত্রে। হোয়াট ইফ, হোয়াট ইফ এর অর্থ হলো তাহলে কি হবে, ভবিষ্যতে কোনো খারাপ কিছু ঘটতে পারে বোঝাতে হোয়াট ইফ ব্যবহৃত হয়। বাক্যের শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন বসে। তাহলে ভবিষ্যতে কোনো খারাপ কিছু ঘটতে পারে, তাহলে কি হবে, এরকম অর্থ প্রকাশে আমরা হোয়াট ইফ ব্যবহার করব। তাহলে হোয়াট ইফ দ্য ট্রেন ইজ লেট, মানে ট্রেনটি দেরিতে আসলে কি হবে, তাহলে কি হবে। এখানে আরেকটি বি নাম্বার উদাহরণ দেওয়া আছে, ইউ ডু নট পাস দ্য এক্সাম, শেষে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, আর ফাঁকা জায়গায় আমাদের অবশ্যই হবে হোয়াট ইফ। কেন হোয়াট ইফ হবে? হোয়াট ইফ ইউ ডোন্ট পাস দ্য এক্সাম, তুমি যদি পরীক্ষায় উত্তীর্ণ না হয় তাহলে কি হবে, এটা ভবিষ্যতে খারাপ কিছু ঘটতে পারে এরূপ বোঝাতে আমরা হোয়াট ইফ ব্যবহার করব, এবং এরপর অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন হবে। এরপর দেখতে পাচ্ছি আমরা আছে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো আমরা তো অনেকবার পড়েছি যে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো কি অর্থে ব্যবহার করা হয়? যেন অর্থে ব্যবহার করা হয়। আমার কোনো কিছু সম্ভব বিশ্বাস করি না, আমরা কোনো কিছু সম্ভব বিশ্বাস করি না বোঝাতে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো ব্যবহার করা হয়। আর এর সহজ অর্থ হচ্ছে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো হচ্ছে যেন। আর এই অ্যাজ ইফ অ্যাজ দো মাঝখানে থাকে, কোথায় থাকে আমাদের? এটা অবশ্যই আমাদের বাক্যের মাঝখানে থাকবে, এবং এর পূর্বে যদি আমাদের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে অবশ্যই এরপরে পাস্ট ফর্ম হবে। এটা আমাদের রাইট ফর্ম অফ ভাবের একটা রুলস। যদি অ্যাজ ইফ অ্যাজ দো কি অর্থে ব্যবহার করা হবে আমাদের? যেন অর্থে। তাহলে হি অর্ডারস মি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো আই ওয়ার হিজ সার্ভেন্ট, মানে সে আমাকে এমন ভাবে আদেশ করে যেন আমি তার দাস বা আমি তার চাকর, এরকম বোঝাচ্ছে। তাহলে অ্যাজ ইফ অ্যাজ দো হচ্ছে কি অর্থে ব্যবহার করা হয়? যেন অর্থে। আর এটি সবসময় মাঝখানে থাকে, এর পূর্বে যদি প্রেজেন্ট থাকে পরে পাস্ট ইনডিফিনিট হবে, আর পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট থাকে পরে পাস্ট পারফেক্ট হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি অ্যাজ সুন অ্যাজ, এই ফ্রেজটি অনেকবার পরীক্ষা আসে। অ্যাজ সুন অ্যাজ আমরা কখন ব্যবহার করি? অ্যাজ সুন অ্যাজ আমরা ব্যবহার করি যে একটি কাজ হওয়ার সাথে সাথে আরেকটি কাজ হয়ে যায়, মানে একটা কাজ শেষ হওয়ার সাথে সাথেই আরেকটি কাজ শুরু হয়, এর অর্থে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করা হয়। যেমন অ্যাজ সুন অ্যাজ হি গট দ্য নিউজ, যখনই সে সংবাদটি শুনলো, হি লেফট দ্য প্লেস, সে জায়গাটি পরিত্যাগ করলো, জায়গাটি থেকে চলে গেল। সহজ কথা অ্যাজ সুন অ্যাজ অনেকবার পরীক্ষা আসে, এর অর্থ হচ্ছে একটি কাজ ঘটার সাথে সাথেই আরেকটি কাজ ঘটে, এর প্রকাশে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করা হয়। যেমন আমরা এখানে উদাহরণে কি দেখলাম যে অ্যাজ সুন অ্যাজ হি গট দ্য নিউজ, যখনই সে সংবাদটি পেল, হি লেফট দ্য প্লেস, সে জায়গা থেকে চলে গেল, আগে সংবাদটি পেল তারপর জায়গা থেকে চলে গেল। এরপর আছে আমাদের হোয়াট ইজ ড্যাশ 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 লাইক, অবশ্যই শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এটা কোন অর্থে আমরা ব্যবহার করব? তোমার নিকট কোনো ব্যক্তি বা জিনিসের বর্ণনা করার জন্য কাউকে জিজ্ঞাসা করতে হোয়াট ইজ ড্যাশ 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 লাইক ব্যবহৃত হয়। যেমন একটা উদাহরণ দেওয়া আছে, হোয়াট ইজ দ্য বুক লাইক, বইটি কেমন। এটা কিসের? ব্যক্তি বা জিনিসের বর্ণনা করার জন্য কাউকে জিজ্ঞাসা করা হয় হোয়াট ইজ ড্যাশ 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 লাইক। তারপর হোয়াট দ্য ওয়েদার ইজ, আবহাওয়া কেমন। হোয়াট দ্য ম্যান ইজ, লোকটি কেমন।
তাহলে কোনো ব্যক্তি বা জিনিসের বর্ণনা করার জন্য কাউকে জিজ্ঞাসা করতে আমরা কি ব্যবহার করবো? হোয়াট ইজ ড্যাশ 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 লাইক, এই ফ্রেজটি ব্যবহার করা হয়। এরপর আছে আমাদের হোয়াট ডাজ ড্যাশ 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 লুক লাইক, এটি ব্যবহার করা হয় কোনো ব্যক্তি বা বস্তুর দৈহিক চেহারা সম্পর্কে প্রশ্ন করার জন্য এই স্ট্রাকচার ব্যবহৃত হয়। তাহলে হোয়াট ডাজ ড্যাশ 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 লুক লাইক কখন ব্যবহার করবো আমরা? কোনো ব্যক্তি বা বস্তুর দৈহিক চেহারা সম্পর্কে প্রশ্ন করার ক্ষেত্রে। একটু আগে আমরা যে ফ্রেজটি দেখলাম সেটা হচ্ছে হোয়াট ইজ ড্যাশ 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 লাইক, এটা ব্যবহার করবো কোনো ব্যক্তি বা জিনিসের বর্ণনা করার জন্য। আর কারো দৈহিক চেহারা সম্পর্কে জানার ক্ষেত্রে হোয়াট ডাজ ড্যাশ 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 লুক লাইক ব্যবহৃত হয়। যেমন একটা উদাহরণের সাহায্যে আমরা বুঝতে পারি হোয়াট ডাজ দ্য গার্ল লুক লাইক, বালিকাটি দেখতে কেমন। এটা কি সম্পর্কে প্রকাশ করা হয়েছে, কি বোঝাইছে এটাতে? এটা বোঝাইছে কোনো ব্যক্তি বা বস্তুর দৈহিক চেহারা সম্পর্কে প্রশ্ন করার ক্ষেত্রে হোয়াট ডাজ ড্যাশ 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 লুক লাইক ব্যবহার করা হবে। এরপরে যে ওয়ার্ডটা সেটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইট শুরুতে সবসময় বসে। আর ক্ষণস্থায়ী ইট সাধারণত ব্যবহৃত হয় ক্ষণস্থায়ী সাবজেক্ট হিসাবে বি ভার্বের পূর্বে বসে। এটা সর্বদাই বি ভার্বের পূর্বে বসে। বি ভার্বগুলো কি কি? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো সাধারণত আমাদের বি ভার্ব। ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট, এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি ইট হচ্ছে আমাদের সাবজেক্ট দেওয়া আছে, আর ইটের পর আছে অক্সিলারি ভার্ব ইজ দেওয়া আছে। ইট আমাদের ক্ষণস্থায়ী সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় এবং এটি অবশ্যই ভি ভার্বের পূর্বে বসে, বি ভার্বের পূর্বে বসে। এরপর আমাদের দেওয়া আছে শুরুতে যদি কখনো দেয়ার থাকে, শুরুতে আমাদের কি যদি কখনো ড্যাশ দেওয়া থাকে বা ফাঁকা জায়গা থাকে দেওয়া থাকে, তাহলে এখানে দেয়ার বসতে পারে কোন ক্ষেত্রে? কর্তা হিসাবে দেয়ার, বি, সিন, অ্যাপেয়ার, অকার, হ্যাপেন, লাইভ ইত্যাদি ভার্বের পূর্বে বসে। এই যে ভার্বগুলোতে দেয়া আছে বি, সিন, অ্যাপেয়ার, অকার, হ্যাপেন, লাইভ ইত্যাদি ভার্বের পূর্বে এই দেয়ার বসে। দেয়ার কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান বোঝাতে ব্যবহৃত হয়। কোনো ব্যক্তি বা বস্তুর কি অবস্থান বোঝাতে আমরা দেয়ার ব্যবহার করি। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল, মানে বইয়ের টেবিলের উপরে একটা বই রাখা আছে। তাহলে আমরা এখানে বইয়ের অবস্থানটা কোথায়, এই অবস্থান প্রকাশ করতে এখানে দেয়ার ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা দেয়ার ব্যবহার করব কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান প্রকাশ করতে দেয়ার ব্যবহার করা হয়। এরপর আছে আমাদের লিস্ট। এই লিস্ট নিয়মটি অনেকবার পরীক্ষায় আসে। কোনো একটা ফাঁকা জায়গায় লিস্ট বসতে পারে, কখন বসবে? আচ্ছা, লিস্টের অর্থ হচ্ছে লিস্ট শব্দটি এই ভয়ে প্রকাশ করতে ব্যবহৃত হয়। এই কনজাংশন দ্বারা যে ক্লোজটি গঠন করা হয় তাকে সাবঅর্ডিনেট ক্লোজ বলা হয় এবং লিস্টের পরে অবশ্যই কি থাকবে? শুড অথবা মাইট বসে। এটার পর কখনোই নেগেটিভ শব্দ বসে না। যেমন একটা উদাহরণের সাহায্যে আমরা সহজে বুঝতে পারি রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে পড়ো। লিস্ট এই ভয়ে যে ইউ মাইট অথবা শুড ফেল দ্য এক্সাম, তুমি পরীক্ষায় ফেল করতে পারো, এই ভয়ে মনোযোগ সহকারে পড়ো। তাহলে আমরা লিস্ট কোথায় ব্যবহার করব? যখন দেখবো যে আমাদের ফাঁকা জায়গা আছে, এরপরে মাইট অথবা শুড থাকে, জাস্ট এই শব্দ দুটো মনে রাখবো, মাইট অথবা যদি শুড থাকে, তাহলে এর পূর্বে যে ফাঁকা জায়গাটুকু আছে এই ফাঁকা জায়গাটুকুতে অবশ্যই লিস্ট বসবে। লিস্ট আমরা ব্যবহার করব ফাঁকা জায়গার পর যদি মাইট অথবা শুড যে কোনো একটা শব্দ থাকে। এরপর আছে আমাদের ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম দ্বারা কোনো কাজ করার উপযুক্ত সময় পার হয়েছে এবং আর দেরি করা ঠিক নয় এরূপ বোঝাতে আমরা ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম ব্যবহার করব। মানে একটা কোনো কাজ করার উপযুক্ত সময়টা আমাদের চলে গেছে, এখন আর দেরি করা একদম ঠিক হবে না, এখনই কাজটি করতে হবে, এরূপ বোঝাতে আমাদের ইট ইজ হাই টাইম এবং ইট ইজ টাইম ব্যবহার করব। তাহলে দেখো আমরা এখানে একটা উদাহরণ দিয়ে দেখতে পাচ্ছি ইট ইজ হাই টাইম ইউ এন্টার দ্য হল, এটাই উপযুক্ত সময় তোমার রুমে প্রবেশ করা। মানে রুমে প্রবেশ করার সময় পার হয়ে গেছে,
এখন আর দেরি করা ঠিক হবে না, ইট ইজ হাই টাইম ইউ এন্টার দ্য হল। তো আমাদের পরীক্ষা তো এতটুকু দেওয়া থাকবে যে ইউ চেঞ্জড উই চেঞ্জড আওয়ার ইটিং হ্যাবিটস, এবং সামনে ইট ইজ হাই টাইম জায়গায় অবশ্যই ড্যাশ 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 দেওয়া থাকবে। তাহলে আমাদের বুঝতে হবে যে এখানে কি হবে, ইট ইজ টাইম হবে। কেন হবে? ইট ইজ টাইম হওয়ার ক্ষেত্রে আর একটা সহজ উপায় হচ্ছে এরপর অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম থাকবে। কি থাকবে দেখো, এখানে ভার্বের চেঞ্জড পাস্ট ফর্ম আছে, এখানে আমাদের ইন্টার্ড এটা পাস্ট ফর্মে আছে। তাহলে এটা চেনার সহজ উপায় হচ্ছে ইট ইজ হাই টাইম এবং ইট ইজ টাইম যে আমরা বসাবো, এরপরে যে সেন্টেন্সটি থাকবে এই সেন্টেন্সের ভার্বটি অবশ্যই পাস্ট ফর্মে হবে। এরপরে যে শব্দটি আছে আই উইশ, আই ফ্যান্সি, আই লাইক, উড দ্যাট, ওহ দ্যাট, এই শব্দগুলো আমরা কখন ব্যবহার করবো? অপূর্ণ ইচ্ছা প্রকাশের ক্ষেত্রে ব্যবহৃত হয়। কারো একটা ইচ্ছা আছে, ইচ্ছাটা অপূর্ণ রয়েছে, এই ইচ্ছাটা প্রকাশ করার ক্ষেত্রে আমরা আই উইশ, আই ফ্যান্সি, আই লাইক, উড দ্যাট, ওহ দ্যাট এই শব্দগুলো ব্যবহার করবো। এক্ষেত্রে দ্বিতীয় ক্লোজটি, এক্ষেত্রে আমাদের দেখতে হবে যে দ্বিতীয় ক্লোজটি বিভাগ সর্বদা অয়ার হবে, মানে এখানে আমাদের সামনে যে ফাঁকা জায়গাগুলো থাকবে এরপর যে বিভাগটা থাকবে, এই বিভাগ যদি বিভাগ থাকে সেটা সবসময় অয়ার হবে, অথবা অন্যান্য যদি ভার্ব থাকে ভার্বের পাস্ট ফর্ম হবে। তাহলে আমাদের পরীক্ষা তো এতটুকু দেওয়া থাকবে আই আই অয়ার এ ভার্ব, এতটুকু দেওয়া থাকবে আমাদের সামনে আই উইশ লিখতে হবে। এটা অপূর্ণ ইচ্ছা, মানে এই ইচ্ছাটা কখনোই পূর্ণ হবে না, আমি কখনোই পাখি হতে পারবো না, আমি কখনোই রাজা হতে পারবো না, এরকম অপূর্ণ ইচ্ছা প্রকাশের ক্ষেত্রে আমাদের আই উইশ, আই ফ্যান্সি, আই লাইক এই শব্দগুলো ব্যবহার করতে হবে। তারপর নো সুনার হ্যাড, নো সুনার ড্যাশ 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 দেন, স্কার্সলি ড্যাশ 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 হোয়েন, বিফোর, হার্ডলি ড্যাশ 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 হোয়েন, এই শব্দগুলো আমরা আমাদের তো বক্সে দেওয়া থাকবে, এই শব্দগুলো আমরা কোথায় ইউজ করব? এখানে দেখো দেয়া আছে, যদি আমাদের কোনো কাজ হতে না হতে অন্য একটি কাজ ঘটে তা প্রকাশ করতে উপরে কো রিলেটিভ ব্যবহৃত হয়। মানে একটি কাজ হতে না হতে অন্য একটি কাজ যদি ঘটে এরূপ প্রকাশ করতে আমরা উপরে কো রিলেটিভ গুলো ব্যবহার করি। যেমন একটা উদাহরণে দেওয়া আছে যে নো সুনার হ্যাড দে এরিভড অ্যাট দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। তো আমাদের পরীক্ষায় তো দেয়া থাকবে এই নো সুনার হ্যাড, এই জায়গাটাও আমাদের ফাঁকা দেওয়া থাকবে, এবং হ্যাঁ এই জায়গাটুকু আমাদের ফাঁকা দেওয়া থাকবে। তাহলে আমাদের শুধু দেওয়া থাকবে দে এরিভ অ্যাট দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট, মানে তারা যখনই স্টেশনে পৌঁছলো সাথে সাথে ট্রেনটি ছেড়ে দিল। এটা প্রকাশ করতে আমাদের নো সুনার হ্যাড অথবা স্কার্সলি হোয়েন অথবা হার্ডলি ড্যাশ 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 হোয়েন এই শব্দগুলো ব্যবহার হবে কখন? কোনো কাজ হতে না হতে অন্য একটা কাজ ঘটে, মানে কাজটা শেষে হয়নি, এরূপ ক্ষেত্রে অন্য একটা কাজ শুরু হয়ে গেছে, এরূপ ক্ষেত্রে আমরা নো সুনার ড্যাশ 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 দেন, স্কার্সলি ড্যাশ 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 হোয়েন এবং হার্ডলি ড্যাশ 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 হোয়েন এই শব্দগুলো ব্যবহার করব। এরপরে যে আমাদের শব্দটি দেওয়া আছে ইনস্পাইট অফ, ডিসপাইট, এই শব্দগুলো আমরা ব্যবহার করব সত্ত্বেও অর্থে। কি অর্থে ব্যবহার করব? সত্ত্বেও। ইনস্পাইট অফ হিজ ইলনেস হি অ্যাটেন্ড দ্য মিটিং, তার অসুস্থ থাকা সত্ত্বেও সে মিটিংয়ে উপস্থিত ছিল। তাহলে আমাদের পরীক্ষা তো দেয়া থাকবে এতটুকু, মানে আমাদের পরীক্ষায় ইনস্পাইটের পর থেকে দেয়া থাকবে হিজ ইলনেস হি ইন্টার্ড অ্যাটেন্ড দ্য মিটিং। তা ইনস্পাইট অফ আর ডিসপাইট, শুধু ডিসপাইটের পর কখনো অফ বসে না, শুধু ইনস্পাইট অফ হয় অথবা ডিসপাইট। এটা কি অর্থে ব্যবহার করা হয়? সত্ত্বেও অর্থে ব্যবহার করা হয়। আমি আবার তোমাদের বলতেছি, আমি যে ওয়ার্ডগুলো বা ফ্রেজগুলো এখানে দিচ্ছি জাস্ট তোমরা এটা, আমরা যেভাবে ইংলিশের অর্থ মুখস্থ করি জাস্ট তোমরা সেভাবে অর্থগুলো হলে মুখস্থ করে রাখবা, আর সেন্টেন্স পরে পরে অর্থগুলো বসাই দিলে তোমাদের 100% রাইট হবে। এরপর আমাদের দেওয়া আছে অন অ্যাকাউন্ট অফ, বিকজ অফ, ডিউ টু, ওয়িং টু, এই শব্দগুলো আমাদের দেওয়া আছে। অন অ্যাকাউন্ট অফ, বিকজ অফ, ডিউ টু, ওয়িং টু, এগুলো কখন ব্যবহার করবো? আমরা কারণ প্রকাশ করার জন্য, কোনোটা কারণ প্রকাশ করার জন্য আমরা এই ফ্রেজগুলো ব্যবহার করবো। অন অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস, তার অসুস্থতার কারণে, হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, সে মিটিংয়ে উপস্থিত থাকতে পারে। তাহলে অন অ্যাকাউন্ট অফ, বিকজ অফ, ডিউ টু, ওয়িং টু, এগুলো কখন ব্যবহার করবো? আমরা এগুলো ব্যবহার করবো কোনো কারণ প্রকাশ করার ক্ষেত্রে। এরপর আছে ইনস্টেড অফ, ইন লিউ অফ, এটা পরিবর্তে হতে ব্যবহার করা, মানে একটি পরিবর্তে আরেকটি গ্রহণ করলে আমরা ইনস্টেড অফ অথবা ইন লিউ অফ ব্যবহার করবো। এগুলো আমাদের তো ইনস্টেড অফ অথবা ইন লিউ অফ, এটা আমাদের
ফ্রেশ এর উপরে বক্সে আমাদের তো দেয়া থাকবেই, আমরা সেখান থেকে জাস্ট কোনো একটা সেন্টেন্সের মাধ্যমে যদি একটির পরিবর্তে আরেকটি বোঝে, সেক্ষেত্রে আমরা এই ফ্রেশ গুলো ব্যবহার করব। একটা উদাহরণের সাহায্যে আমরা সহজে বুঝতে পারতেছি। দেয়া আছে এখানে, ইনস্টেড অফ গোয়িং ইন ঢাকা হি ওয়েন্ট টু ফেনী। সে ঢাকা যাওয়ার পরিবর্তে সে ফেনীতে চলে গেল। তো একটার পরিবর্তে আর একটা প্রকাশ করলে আমরা ইনস্টেড অফ ব্যবহার করবো। এরপর দেওয়া আছে ক্যান নট বাট, এরপর দেওয়া আছে ক্যান নট হেল্প। এগুলো কখন ব্যবহার করব? না করেই পারা যায় না এমন অর্থে আমরা ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প ব্যবহার করবো। আই ক্যান নট বাট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা না করেই পারতেছি না, এটা প্রকাশ করতে আমরা কি ব্যবহার করবো? ক্যান নট বাট। তবে এখানে মনে রাখতে হবে ক্যান নট, আমি কি মুখস্থ রাখবো এখান থেকে? ক্যান নট বাট, ক্যান নট হেল্প কি অর্থে ব্যবহার করবো? না করেই পারা যায় না এমন অর্থে। তবে ক্যান নট হেল্প এর পরে ভার্বের সাথে আইএনজি হবে। কি হবে? আই ক্যান নট হেল্প ডুইং দ্য ওয়ার্ক। দেখো এরপর ভার্বের সাথে কি আছে? আইএনজি দেওয়া আছে। তারপর দেওয়া আছে লুক ফরওয়ার্ড টু। লুক ফরওয়ার্ড আমরা কখন ব্যবহার করবো? লুক ফরওয়ার্ড আমরা ব্যবহার করবো আশা করা অর্থে। আশা করা অর্থে। হি লুকস ফরওয়ার্ড টু রিসিভিং হিজ রিওয়ার্ড। তার প্রাপ্যটা সে গ্রহণ করার জন্য সে আশা করতেছে, তার যে পুরস্কারটা আছে গ্রহণ করার জন্য সে আশা করতেছে। তাহলে লুক ফরওয়ার্ড আমরা ইউজ করবো আশা করা অর্থে। এনাফ, এনাফ হচ্ছে পর্যাপ্ত অর্থে ব্যবহার করা হয় বা যথেষ্ট অর্থে ব্যবহার করা হয়। তবে এখানে মনে রাখতে হবে অ্যাডভার্ব হিসাবে ব্যবহার করলে এটা অ্যাডজেক্টিভের পরে বসে এবং নাউন হিসেবে ব্যবহৃত হলে অ্যাডজেক্টিভের পূর্বে বসে। হি ইজ ব্রেভ এনাফ টু ফাইট। হি ইজ ব্রেভ এনাফ টু ফাইট। তাহলে এনাফ আমরা কখন ব্যবহার করবো? এনাফ আমরা ব্যবহার করব যথেষ্ট অর্থে। অ্যাডভার্ব হিসাবে ব্যবহার হলে সেটা অ্যাডজেক্টিভের পরে বসে এবং নাউন হিসাবে ব্যবহৃত হলে অ্যাডজেক্টিভের পূর্বে বসে। এবং এরপর সর্বশেষ আমার যেখানে ফ্রেশটি রয়েছে বা ওয়ার্ডটি রয়েছে সেটা হচ্ছে প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, অন কন্ডিশন দ্যাট। এটা ব্যবহার করা হয় ইফ এর মতো, এটা অর্থ প্রকাশ করে। আমরা ইফ মানে কি? যদি অর্থ প্রকাশ করে। প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, অন কন্ডিশন দ্যাট এটাও ইফ এর অর্থ অথবা যদি অর্থ প্রকাশ করে। প্রোভাইডেড দ্যাট, দেখো একটা উদাহরণ দেওয়া আছে, প্রোভাইডেড দ্যাট দ্য ওয়েদার ইজ ফাইন উই উইল স্টার্ট আওয়ার জার্নি। যদি ওয়েদার আবহাওয়া ভালো থাকে তাহলে আমরা আমাদের জার্নিটা শুরু করব। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকে আমাদের আয়োজনে। জাস্ট আমি আবার বলতেছি, আমি যেখানে মানে বড় গাঢ় কালারের কালো কালারের যে ওয়ার্ড এবং ফ্রেজগুলো দিয়েছি, জাস্ট তোমরা যদি এই ওয়ার্ড এবং ফ্রেজগুলোর অর্থটা জানতে পারো, অর্থটা মনে রাখতে পারো, তাহলে খুব সহজেই তোমরা তোমাদের ফাঁকা জায়গায় পূরণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকে আমাদের আয়োজনে। অবশ্যই তোমাদের ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবো এবং আর কোন কোন ভিডিও তোমরা চাও এই সম্পর্কে কমেন্ট বক্সে অবশ্যই বলবো। তাহলে দেখাবো অন্য কোনো ভিডিও। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।